কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। সে সাথে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়, কারণ সবাই ঘটনায় শুনতে চান। তবে ছোট্ট করে বলি, আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com এবং আমাদের ফেসবুক পেজের সাথে অবশ্যই কানেক্টেড থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shahin। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আমি আয়াতের জোর বাড়িয়ে বজ্রকণ্ঠে বললাম, আল্লাহর কসম, শয়তান, তোর পরিচয় প্রকাশ কর। অন্ধকারের নিকৃষ্ট জীব, কি নাম তোর বল? মেয়েটি চিৎকার থামিয়ে আমাকে হাতের ইশারায় ডাকল। আমি এক পা দুই পা করে মেয়েটির পাশে বসতেই সে আমাকে বলল, শমশের, তোর মা গতকাল রাতের বেলা তোকে একটা রহস্য বলতে চেয়েছিল না? আমি সেই রহস্য। তুই আমাকে খুঁজে নিসনি, আমি তোর কাছে ধরা দিয়েছি। হাসরাতিন, নাম মনে রাখিস। নিজের ইচ্ছায় বললাম, 15 দিন পর আমি তোকেও তোর মার কাছে নিয়ে যাব, দেখি তুই কি করতে পারিস। আমি বের হয়ে পড়লাম রোগীর কক্ষ থেকে। আমার কানে এখনো ভাসছে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি। আমার বৃদ্ধ আম্মা, যিনি আমাকে তালিম দিয়েছিলেন নুরানি বিদ্যার, উনি মৃত্যুর আগে আমার কাছে কিছু বলতে চেয়েছিলেন। ভাগ্যের ফেরে সেদিন রাতে আমি বাড়ি ছিলাম না। পরের দিন সকালে বাড়ি ফিরে আম্মার প্রাণহীন শরীর দেখে আমি তখনও বুঝতে পারিনি যে আজ আমার আম্মা এই দুনিয়াতে আর নেই। হাসরাতিন, এবার আমার পালা। আমি হারব না, আমিও প্রতিশোধ নেব। আমিও আমার বাহিনী নিয়ে আসবো এবার। আমার মৃত্যু হবেই আমি জানি। যে রোগের দানা আমার ভেতরে বাসা বেঁধেছে সেটা তো তোরই কর্ম। আমি যাব, কিন্তু তোকে নিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবার পছন্দের শো Bhoot.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। যে যেখান থেকে আজকের এই ঘটনাটি শুনছেন, আল্লাহ আপনাদের সবাইকে সবসময় খুশি রাখুন, সুস্বাস্থ্যের সাথে দীর্ঘ জীবন দান করুন এবং আপনাদের যেন জীবনে কখনো কারো কাছে কারো প্রতি নির্ভরশীল হতে না হয়। আজ আমি আপনাদের মাঝে আবারও একটি দীর্ঘ ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা আমাকে বলেছেন ময়মনসিংহের আলিয়া মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র। ওনার নাম কাউসার আহমেদ। কাউসার ভাই মূলত ঘটনাটি শুনেছিলেন ওনার পাকিস্তানি ওস্তাদ মরহুম মোহাম্মদ শমশের মোল্লার কাছ থেকে। শমশের হুজুরের সাথে কাউসার ভাইয়ের পরিচয় হয় বিশ্ব ইজতেমার সময়। প্রায় 2টা বছর ওনাদের যোগাযোগ চলমান অবস্থায় থাকার পর এক পর্যায়ে কাউসার ভাই ওনাকে ফোনে আর কখনো খুঁজে পায়নি। 2006 সালের ইজতেমায় শমশের হুজুরের কাফেলার সাথে কাউসার ভাইয়ের দেখা হলে উনি জানতে পারেন যে 5-6 মাস আগে শমশের হুজুর ফজরের আজানের আগে মাদ্রাসার ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। কাউসার ভাই আমাকে ঘটনাটি ওনার ওস্তাদ শমশের মোল্লার ভাষাতেই তুলে ধরেছিলেন। আমিও ঘটনাটি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। বলছেন শমশের মোল্লা, আমি শমশের মোল্লা, পেশায় একজন মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি আমি একজন
নুরানি চিকিৎসক, যাকে আপনাদের ভাষায় কবিরাজ বলা হয়। আমার নুরানি চিকিৎসার তালিম আমি পেয়েছিলাম আমার আম্মা মোসাম্মদ আয়েশা বিনতে খালিদের কাছ থেকে। ছোটবেলা থেকেই আমার আম্মাকে দেখতাম মানুষের উপকার করতে, যার বিনিময়ে উনি টাকা পয়সা না নিয়ে চাল ডাল ও শাকসবজি নিয়ে থাকতেন। আমার আব্বা আল্লাহর ডাকে ওনার দরবারে সাড়া দিয়েছিলেন যখন আমার বয়স 3 বছর। আব্বা কি কেমন হয় আমি জানতাম না। আমার আম্মা একজন কোরআনে হাফেজাও ছিলেন, আলহামদুলিল্লাহ। আমার বয়স যখন 13 বছর, তখন একদিন আমার আম্মা আমার কাছে একটা কথা বললেন, শমশের বাবা, তোরে আমি কিছু শিখাইতে চাই রে। মনে কর এইটা তোর মায়ের একটা অনুরোধ। আমি যেই পথে চলতেছি বাবা, সেই পথে মানুষের অনেক দোয়া পাবি তুই। তোরে তৈরি করতে পারলে আমি শান্তিতে মরতে পারুম বাপ। আমি মুখে আমার আম্মার কথার কোনো উত্তর না দিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ি। এই নুরানি তালিম যে আমি নিতে চাইনি এমন না। আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি এই তালিম অবশ্যই নেব এবং মানুষের উপকার করব। কিন্তু আমি এটা জানতাম না যে আমার আম্মা আমাকে কেন এই বিদ্যার তালিম দিতে চেয়েছিলেন। কারণ ছিল আমার নিজের জীবন বাঁচানোর জন্য। কি এমন আছে বা ছিল যা আমার জীবনের পেছনে পড়েছিল? কি এমন শক্তি যার সম্পর্কে আমি সেদিনের আগে কিছুই জানতাম না? সেসব কথায় না হয় পরে যাই। আমার আম্মার কাছে আমার তালিম শুরু হলো। আমার আম্মু শুরুতে আমাকে ছোটোখাটো কিছু দোয়া শিখিয়ে দিতেন, আর প্রতিটা দোয়ার ওপর আলাদা আলাদা আমলের মাসালা দিয়ে আমাকে তালিম দিতেন। আস্তে আস্তে বড় বড় আমল আর কাজ শেখা শুরু হয় আমার মনে আছে আজও, সেদিন সন্ধ্যায় আমার আম্মা আমার কাছে এসে বললেন, শমশের, তুই যে এতদিন তালিম নিলি, আজ তার একটা পরীক্ষা দিবি। কোনো প্রশ্ন করবি না, আমি যা বলবো শুধু তাই করবি। এই পরীক্ষায় আমাকে বুঝিয়ে দেবে যে তুই পারবি কিনা। বল, রাজি? আমি আম্মাকে জানাই যে হ্যাঁ, আমি রাজি। সেদিন রাতে আম্মা আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লেন। যদিও আমার আম্মাকে আমি কখনো বাসা থেকে বের হতে দেখিনি, উনি কেন কখনোই বাসা থেকে বের হতেন না সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, সেদিন রাতে বের হয়ে আমরা ভ্যানে করে একটা বাঁশঝাড়ের সামনে এসে উপস্থিত হলাম। আগে থেকেই সেখানে একজন মধ্যবয়স্ক ব্যক্তি উপস্থিত ছিলেন। উনি আমার আম্মাকে দেখে বললেন, আম্মা যান, কাজ শেষ, এখন আপনার কাজ শুরু করুন। এই বলে উনি আম্মার হাতে একটা বড় বোয়াল মাছ ধরিয়ে দিলেন, যেই মাছটার কানকোর 2 পাশে মোট 7টা তাবিজ বাঁধা। মাছটার গলাটা শুধুমাত্র কাটা ছিল, আর কোথাও কোনো ক্ষত ছিল না। আমার আম্মা আমাকে একটা দোয়া পড়তে বললেন, যে দোয়াটা মোটামুটি প্রায় সব জিনঘটিত সমস্যায় কাজে লাগে। উনি এরপর সেই মধ্যবয়স্ক ব্যক্তিটাকে দিয়ে চক দিয়ে বড় একটা বৃত্তের ঘের বানিয়ে সেখানে বসলেন। উনি আমাকে সেই ঘেরের এক প্রান্তে বসতে বললেন। আমার কাজ কি হবে এই প্রশ্নটা আমি আম্মাকে করলে আমার আম্মার ঠোঁটে আঙুল দিয়ে বললেন, কোনো কথা না, আমি যখন যা বলবো শুধু তাই করবি, এর বাইরে কোনো কথা না। আমি চুপ হয়ে গেলাম। এরপর আমার আম্মা আসনে বসলেন। আমরা সবাই চোখ বন্ধ করলাম। প্রায় 30 থেকে 40 মিনিট আসন করেছিলেন উনি। আসনের সময় যখন 20-25 মিনিট পার হয়, চারপাশে এত পরিমাণে শেয়াল আর কাকের ডাক শুরু হয় যা শুনে আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যেতে লাগলো। শীতকাল ছিল তখন, তবুও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। কাজ শেখাটা আসলেই বড় কিছু না, কাজ করাটা যে কঠিন সেটাই আমি যেন আজ অক্ষরে অক্ষরে উপলব্ধি করতে পারছিলাম। হঠাৎ আমার আম্মা ধমকের সুরে চুপ বলে উঠলেন। উনি চুপ বলার সাথে সাথে আশেপাশের সব আওয়াজ যেন থেমে গেল। একেবারে শুনশান নীরবতা। আম্মা আমার হাতে বোয়াল মাছটা দিয়ে বললেন, বাবা, এখন তোর পরীক্ষা। এই মাছটা নিয়ে সামনের দিকে হাঁটতে থাক। বাঁশঝাড়ের শেষের 3 রাস্তার মোড়ে এই মাছটা রাখবি। এরপর অপেক্ষা করবি, কিছুক্ষণ পর দেখবি একটা পাখি আসবে। ও বিচার করবে তুই তৈরি কিনা বা তুই পারবি কিনা। সে তোর কাছ থেকে যদি মাছ নেয় তবে তোকে সে কিছু উপহার দেবে, আর যদি মাছ না নেয় তবে সেখানেই
সে তোকে মেরে ফেলবে, তোর কোনো অপশন নেই। আমার আম্মুর মুখে এরকম কথা শুনে আমার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল। আমি একান্তে ভাবতে লাগলাম যে আম্মা বলেন কি এসব? নিজের ছেলেকে কেউ এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়? তবুও আম্মার এই কাজের পেছনে অবশ্যই বড় কোনো কারণ আছে ভেবে আমি আম্মার সিদ্ধান্তকে সম্মান জানালাম। হঠাৎ আমার মাথায় একটা বিষয় আঘাত করল। আম্মা আসন করার সময় ওনার সাথে সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি আম্মার বানানো বৃত্তের ভেতরেই ছিলেন, কিন্তু আমি চোখ খোলার পর সেই ব্যক্তিকে আর দেখতে পেলাম না। যেহেতু আমার প্রশ্ন করা বারণ ছিল, সেহেতু আমি আম্মাকে কিছুই জিজ্ঞেস করিনি। আম্মার কথা মতো আমি সেই লম্বা বাঁশঝাড়ের লম্বা পথ ধরে হাঁটতে লাগলাম। আমি খেয়াল করলাম আমার মাথার উপর দিয়ে একটা কাক আমাকে অনুসরণ করছে। আমি পাত্তা দিলাম না। প্রায় 10 মিনিট হাঁটার পর আমি বাঁশঝাড়ের রাস্তার মোড়ে এসে পৌঁছালাম। মোড়ের একেবারে মাঝ বরাবর বসে আমি আম্মার শিখিয়ে দেয়া দোয়াটা আওড়াতে লাগলাম। 2-3 মিনিট পরেই বাঁশঝাড়ের ওপর থেকে দমকা বাতাসের গর্জন ভেসে আসতে লাগলো। আমি ওপরের দিকে তাকাতেই আমার চোখ ছানা বড়া বিশাল আকৃতির একটা কাকাতুয়া পাখি এসে আমার সামনে দাঁড়ালো। পাখিটা এত বিশাল ছিল যে আমাকে যেন সে এক থাবাতে বা এক ঠোকরে মেরে ফেলার ক্ষমতা রাখে। আমি তবুও ভয়কে পাত্তা না দিয়ে পাখিটির চোখে চোখ রাখলাম। 2-3 মিনিট পাখিটি আমার চারপাশে ঘুরতে থাকলো। কিছুক্ষণ পর দেখলাম আমার মাথার উপরের কাকটা এসে পাখিটার এক পাশে দাঁড়িয়ে গেল। এরপর কাকাতুয়া পাখিটি আমার সামনে এসে বসে পড়ল। সে আমার হাতে থাকা মাছটার দিকে তাকিয়ে রইল। আমি মাছটা পাখিটার সামনে নিয়ে যেতেই সে মাছটাকে ঠোঁটে নিয়ে গিলে ফেলল। আমি বুঝতে পারলাম যে আমার দেয়া উপহার সে গ্রহণ করেছে। এবার সে আমাকে উপহার দেবে। কি উপহার দেবে সেটাই দেখার পালা। মাছটা খেয়ে পাখিটা নিজের ডানা থেকে গুনে গুনে 7টা পালক তার ঠোঁট দিয়ে ছেড়ে সেখান থেকে উড়ে চলে গেল। আমি পালকগুলো নিয়ে আম্মার কাছে ফিরে আসার জন্য রওনা দিলাম। এবারও দেখলাম সেই কাকটা আমাকে ফলো করছে। আম্মার কাছে পৌঁছানোর 20 থেকে 30 সেকেন্ড আগে কাকটাকে আমি আর দেখিনি। আমি ফিরে আসতেই আম্মুর মুখে হাসি। উনি আমাকে বললেন, সাবাস বেটা, আমি জানতাম তুই পারবি। আম্মার এই কথা আমার কানে বাজছিল। এমন সময় আমি দেখলাম সেই মধ্যবয়স্ক লোকটা বৃত্তের ভেতরে চুপ করে বসে আছে। আমি সেদিকে নজর না দিয়ে আম্মাকে কাকাতুয়া পাখির দেয়া সেই উপহার অর্থাৎ 7টা পালক দিয়ে দিলাম। আমার আম্মা 3টি পালক সেই ব্যক্তিটিকে দিয়ে বললেন, 3 জনের জন্য 3টা বানিয়ে কাল দিয়ে যাব। আম্মার কথা শুনে লোকটা আম্মাকে সালাম জানিয়ে বিদায় নিল। এরপর আম্মার সাথে আমিও বাড়ি ফিরে এলাম। আমি বাড়ি ফিরে আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা, আজ রাতে আমাদের সাথে যে ব্যক্তিটি ছিল উনি কে? আর এই কাকাতুয়া পাখি, আমি কিছুই বুঝতে পারছি না। আমার প্রশ্ন শুনে আমার আম্মা আমাকে জানালেন যে এই বিদ্যা আমাদের বংশগত। কবিরাজি বিদ্যা যে কেউ চাইলেই হাসিল করতে পারে না, কিন্তু আমরা যেই বিদ্যায় অধ্যয়ন করেছি সেটা আসলে শুধু কবিরাজি বিদ্যা না, এটা আসলে সিক্রেটলি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। আর যে কোনো যুদ্ধে যেমন অস্ত্র, বর্ম বা আর্মসের প্রয়োজন হয়, সেগুলোর ব্যবস্থা নাকি আম্মু করেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কার বিরুদ্ধে যুদ্ধ, কোন শয়তান? আম্মু আমাকে জানালেন, 2 জাহানের শয়তান অনেক বড় একটা কাজ নিয়ে এসেছে। আমাদের সকল চিন্তা, ভাবনা, কাজ সবকিছুই শয়তান কনজিউম করে আর আমাদের ভালো কাজগুলো খারাপের দিকে নিয়ে যেতে বাধ্য করে, আর আমরা সেটা বুঝতে পারি না। আমাদের মাঝে কেউ কি হলপ করে বলতে পারবে যে সে কখনো পাপ করেনি আর যাই করেছে সব ঠিক করেছে? কেউ পারবে না। আমাদের এই যুদ্ধ কোনো নির্দিষ্ট গোত্রের শয়তানের বিরুদ্ধে না, বরং শুধুমাত্র শয়তানের বিরুদ্ধে। আম্মুর কথা শুনে আমার মনের ভেতরে এক ভয়াবহ শূন্যতা ভর করলো। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে এই কাকতারুয়া পাখিটি যে শুধুমাত্র একটা পাখি না সেটা আমি জানি, কিন্তু ওই ব্যক্তিটিকে? আম্মু বললেন, সময় হলে জানাবেন। সেদিন থেকে ঠিক 7 দিন পর রাতের বেলা আমিও আমার আম্মু ঘুমাচ্ছিলাম। এমন সময় ঘরের দরজায় হালকা 3টা
কড়া শব্দ। আমি দরজায় কে এসেছে দেখতে যাব, এমন সময় দেখলাম আমার আম্মা তড়িঘড়ি করে দরজা দিয়ে ঘরে প্রবেশ করলেন। হঠাৎ পেছন থেকে কেউ একজন আম্মুকে বললেন, দাঁড়াও খুকি, তুমি সবাইকে রক্ষা করতে পারবে না। কিছু যুদ্ধ যোদ্ধাকে নিজের লড়তে হবে, শহীদ হয়ে যেতে হতে পারে যদি প্রয়োজন হয়। তুমি নিজেকে নিয়ে ভাবো খুকি, আল্লাহ বাকিদের সহায় হবেন। আমিন। আমার আম্মু কিছু না বলে ঘরের ভেতর চলে গেলেন। আমি আম্মুর ঘরের দিকে দরজায় কড়া নাড়তেই দেখলাম আম্মু নিজেকে সামলে নিচ্ছেন, চোখের পানি মুছছেন। আমাকে দেখে উনি বললেন, বেটা, আমি চেয়েছিলাম সবাইকে রক্ষা করতে, হয়তো পারবো না, কুদরতের হয়তো এটাই মর্জি। আমি আমার আম্মাকে অনেকবার প্রশ্ন করেছি এই কথার মানে কি, বুঝিয়ে বলুন, কিন্তু উনি আমাকে কিছুই বলতেন না। উনি শুধু একটা কথাই বলতেন যে তুমি যুদ্ধ বেছে নিতে পারবে না, যুদ্ধ তোমাকে খুঁজে নেবে। যখন নেবে তখন দুর্বল হয়েও না, সামনে যেই থাকুক তোমাকে লড়তে হবে। আম্মাকে আমি এরপর আর কিছুই বলতাম না। এভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। আমি শিখতে থাকলাম। অবশেষে যখন আমার বয়স 26 বছর হলো, তখন আম্মা আমাকে নিজের পছন্দে এক মহতরমার সাথে বিবাহ দিলেন। আমার স্ত্রীর নাম ছিল ফাতিমা। বিবাহের পর আমার বিদ্যার অধ্যয়নে আমি সময় কম দিতে থাকলাম। আস্তে আস্তে আসলে সময় পেতাম না। আমরা নুরানি বিদ্যায় অধ্যয়নরত থাকলেও আমাদের মূল কাজ ছিল কৃষিকাজ। সন্ধেবেলা বাড়ি ফিরে আম্মার সেবা যত্ন করে স্ত্রীর সাথে সাংসারিক নানান কথায় কথায় আমার সময় আর থাকতো না। এর মাঝে নানান সময়ে নানান জায়গা থেকে রোগী আসতো, কখনো কালো জাদুর রোগী, কখনো নজর বা আশেক জিনের সমস্যা। আমি তোমাকে আমার সেসব কর্মের বর্ণনা দেব না, কারণ আজ আমি তোমাকে আমার জীবনী শোনাচ্ছি। তবে যেসব কাজ আমি করেছি তার মাঝে কিছু কিছু কাজ আমাকে যেন আমার চরম কঠিন মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছিল। সেসব কথা থাক। তখন আমার বয়স 35। আমার আম্মা একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। আমার ঘরে আল্লাহর রহমতে একটা মেয়ে সন্তান এসেছে, কিন্তু এর জন্য আমাকে একটা মূল্য দিতে হয়েছে, আমার ফাতেমা। জন্মদান সংক্রান্ত জটিলতায় আমার মেয়ে রহিমাকে জন্ম দেওয়ার সময় আমার ফাতেমা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। মেয়েটার বয়স 7 বছর। আমার আম্মা আমাকে বলতেন আমি যেন আরও একটা বিয়ে করি, কিন্তু আমার মন কখনো আমাকে সায় দিত না, তাই আমি বিয়ের কথা আর ভাবতে পারিনি কখনো। এবার আসি মূল ঘটনায়। সেদিন বিকেলে আমি জমিতে হঠাৎ দেখলাম দূর থেকে আমার মেয়েটা দৌড়ে এসে আমাকে ডাকছে। আমি ওকে শান্ত করে আমার পাশে বসাতেই সে বলল, আব্বা, খান সাহেব এসেছেন, ওনার বাসায় নাকি কি সমস্যা, আপনাকে খুঁজছেন। খান সাহেব হলেন আমাদের গ্রাম প্রধান আব্দুল্লাহ ইবনে খান। ওনাকে সম্মান করে আমরা খান সাহেব বলেই ডাকতাম। আমি আমার চাষের কাজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে দেখলাম খান সাহেব উঠোনের পাঁজায় বসে আছেন। আমাকে দেখে উনি বললেন, শমশের, তোমাকে যে আমার বাড়িতে যেতে হবে। তোমার বোন অর্থাৎ আমার মেয়ে বাড়ির পেছনের সুপারি গাছের উপর উঠে বসে আছে, সবাইকে গালাগাল করছে, ওঝার কথা বলছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কবে থেকে এমন সমস্যা। উনি বললেন প্রায় 2 মাস। আমি ওনার সাথে ওনাদের বাড়িতে উপস্থিত হলাম। আমার কাজ করার তরিকা ছিল জিনের মাধ্যমে, যাদের আমি পেয়েছিলাম আমার মরহুম আব্বার কাছ থেকে। কিভাবে পেয়েছিলাম সেসব আরেক কথা, অন্যদিন বলা যাবে। আপাতত আজকের ঘটনাটি বলি। আমি ওনাদের বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার সহচর জিনের মাধ্যমে জানতে পারি যে খান সাহেবের সম্মানহানি করতেই নাকি ওনার প্রতিপক্ষ খান সাহেবের মেয়ের ওপর কালো জাদু করেছে। আমি আমার নুরানি বিদ্যা কাজে লাগানো শুরু করি। আস্তে আস্তে বাড়িটার 3টা স্থান আমি খনন করি। কোথায় কি পেয়েছিলাম ধাপে ধাপে বলছি। স্থান 1, কলপাড়।
কলপারের কল উপরে যখন সেই জায়গাটা খনন করা হয় তখন সেখানে একটা লাল কাপড় পাওয়া যায়। যে লাল কাপড় খুলে দেখা গেল যে সেই কাপড়ের ভেতরে গরু বা মহিষের হাড় আর চোখের সাথে একটা কাগজ বাঁধা, সেখানে খান সাহেবের মেয়ের নাম লেখা। এই কলের পানির সাথে সরাসরি সংযোগ সেই কাপড়ের। যতবার মেয়েটা এই কলের পানি খাবে ততবার তার উপর জাদু আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে। স্থান 2, রান্নাঘর। রান্নাঘরে মাটির উনুন ভেঙে খনন করে সেখানে একটি গলিত মাছ পাই, যেই মাছের গলায় তাবিজ আটকানো ছিল। স্থান 3, সুপারি গাছতলা। সুপারি গাছের নিচের গর্তে 3টা পুতুল পাওয়া যায়, যেগুলোর একটির গায়ে খান সাহেবের মেয়ের নাম, একটার গায়ে ওনার নিজের নাম, আর একটার গায়ে ওনার স্ত্রীর নাম লেখা ছিল, অর্থাৎ বান। আমি আহমেদের সাহায্য নিয়ে জাদুর সব সরঞ্জাম নষ্ট করে খান সাহেবের মেয়ের আর ক্ষতি হবে না বলে বাসায় চলে আসি। সেদিন রাতের বেলা যখন আমি ভাত খেতে বসলাম তখন আমার আম্মা আমাকে ডেকে বললেন, বেটা, তোকে কিছু কথা বলা দরকার আমার। আমি আম্মাকে জিজ্ঞেস করেছিলাম উনি কি বলতে চান। এমন সময়ে আমার শ্যালকের গলার আওয়াজ ভেসে আসছিল। আমি ভাত রেখে উঠে দরজা খুলতেই দেখি আমার শ্যালক হাঁপাচ্ছে। আমি তাকে শান্ত করে জিজ্ঞেস করি কি হয়েছে। সে আমাকে বলে, দুলা ভাই, আমার স্ত্রীর খুব বিপদ। 10 থেকে 15 দিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে আছে। কিন্তু আজ সন্ধ্যা থেকে তার শরীরে পচন ধরেছে, মাংস থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু শরীরে কোনো ক্ষত নেই। সন্ধ্যাবেলা সে আমাকে আর আমার বাচ্চাটিকে বটি দিয়ে মারতে আসছিল। ওকে বিছানার সাথে বেঁধে দরজা তালা দিয়ে আমি আপনার কাছে এসেছি। দয়া করে এক্ষুনি চলুন। আমি আমার শ্যালকের কথা শুনে জিনিসপত্র নিয়ে রওনা হতে যাব, এমন সময় আমার আম্মা আমার সামনে এসে চোখে পানি নিয়ে বললেন, শমশের বেটা, সাবধানে যাস আর নিজের বিদ্যা আল্লাহর নূর দিয়ে রক্ষা করিস। এই বলে আমার আম্মা নিজের গলা থেকে একটা তাবিজ খুলে আমার গলায় পরিয়ে দিলেন আর বললেন, এটা কখনো খুলবি না, আমার ভুলের খেসারত যেন তোকে দিতে না হয়। আম্মার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ওনাকে আমি কিছু জিজ্ঞেস করব এমন সময় আমার হাতে ছিল না। আমি আমার শ্যালকের সাথে বের হয়ে পড়লাম তার স্ত্রীকে দেখার জন্য। ওনার বাড়িতে পৌঁছালে আমি দেখলাম বাড়ির প্রতিটা সদস্য যেন ভয়ে একেবারে হাল ছেড়ে দিয়েছে। আমি শ্যালককে বললাম, তোমার স্ত্রীর কামরা কোনটা? আমাকে নিয়ে চলো। সে আমাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছিল। এমন সময় একটা দরজার ভেতর থেকে বাজে দুর্গন্ধ এসে আমার নাকে লাগে। সেই দরজার ভেতর থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলছিল, এসে গেছিস কবিরাজ, কাকে বাঁচাবি? একে নাকি ওকে? আমার শ্যালক ঘরের দরজা খুলতেই হ্যারিকেন বাতির আলোতে দেখলাম তার স্ত্রী বিছানায় শুয়ে আছে আর আবোল তাবোল বকছে। আমি আহমেদের সাথে পরামর্শ করে আমার কাজ শুরু করলে মেয়েটার গর্জন কিছুটা থেমে যায়। আমি একটু থামতেই হঠাৎ মেয়েটার মুখ থেকে প্রচণ্ড রকমের বাজে দুর্গন্ধ বেরিয়ে আসে। আমি আহমেদের অস্তিত্ব আর অনুভব করতে পারছিলাম না। হঠাৎ মেয়েটা হাতের দড়ি ছিঁড়ে আমার সামনে বসে পড়ল আর আমার দিকে তাকিয়ে বলল, কাকে নিয়ে এসেছিলি আমার কাছে? আহমেদ? আর খুঁজে পাবি তাকে? আমি যেহেতু আহমেদের কোনো অস্তিত্ব অনুভব করতে পারছিলাম না, সেহেতু কিছুটা সংশয়ের মধ্যে পড়ে গেলাম। কি করা উচিত ভাবছিলাম। আমি মেয়েটার ঘর বন্ধ করে আমার শ্যালককে বললাম, দেখ ভাই, আমার মনে হয় এই শয়তান খুবই শক্তিশালী। আমি যাকে এনেছিলাম আমার সাথে তাকে আমি অনুভব করতে পারছি না। আর 2 দিন পর আসবো আম্মার সাথে পরামর্শ করে। এই বলে আমি সেদিনের মতো একদম ফাঁকা মাথায় বাড়ি ফিরি। সকালবেলা বাড়ি ফিরে এসে আমার জীবন যেন আরো ধোঁয়াশা হয়ে গেল। আমি আমার মেয়েটাকে দেখছিলাম, সে তার দাদির কাছে বসে বসে কাঁদছে। আমি দৌড়ে ঘরে গিয়ে দেখি আমার আম্মা আর এই দুনিয়াতে নেই। ওনার গলার ঠিক মাঝ বরাবর একটা সুইয়ের মতো ছোট গর্ত হয়ে রক্ত পড়ছিল, আর সুইটা যেন গলা দিয়ে ঢুকে ঘাড়ের পেছন দিয়ে বের হয়ে গেছে। শোকের ছায়া নেমে এলো আমার জীবনে। বুঝতে পারলাম না কিভাবে আমার আম্মা এভাবে আমাকে ছেড়ে চলে গেলেন।
পরদিন বাদ জুম্মা আম্মাকে কবরস্থ করে আমি বাড়ির উঠোনে বসেছিলাম। এমন সময়ে আমার শ্যালক পাশে এসে বলল, দুলাভাই, আমি জানি এটা সঠিক সময় না, কিন্তু আমার ছেলেটাকে এতিম দেখতে পারবো না এই বয়সে আমি, তাই নির্লজ্জের মতো আপনার সাহায্য চাইছি। আমি চোখ মুছে একটু হেসে বললাম, চিন্তা করো না ভাই, আজই যাব, রহিমাকে নিয়ে যাব। ওকে তো আর একা রেখে যাওয়া যাবে না। সমস্যা আছে কোনো? আমার শ্যালক খুশি মনে আমাকে জড়িয়ে ধরে বললেন, রহিমা আমারই মেয়ে, আমি দেখে শুনে রাখবো, আপনি চলেন দুলাভাই। আমি সেদিন বিকেলের সময় আমার শ্যালকের বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমি আহমেদকেও আমার কাছে পাচ্ছিলাম না, আমার সব থেকে প্রিয় সহচর, আমার বাবার তরফ থেকে পাওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। এক শোকে আমার যেন দুই শোক, এক আমার আম্মা আর দুই আমার প্রিয় সহচর আহমদ। আমি আমার শ্যালক ও তার স্ত্রীর ভাইকে সেদিন বাড়িতে রেখে আমার মেয়ে আর শ্যালকের মেয়ে সহ সবাইকে অন্যত্র থাকার জন্য পাঠিয়ে দেই। আমার শ্যালকের ঘরে প্রবেশ করার আগেই আবারও ঘরের ভেতর থেকে সেই পুরুষালী কণ্ঠ অর্থাৎ অট্টহাসি ভেসে আসে। আমি ভয়ও পেলাম না, পিছুও হটলাম না। আমি আমার শ্যালককে বললাম, শোনো ভাই, ভেতরে যাই হবে, যাই দেখো, তোমরা কোনো প্রকার রিয়্যাক্ট করবে না, উত্তেজিত হবে না, ওর সাথে কোনো কথা বলবে না। ও এখন তোমার স্ত্রী নয়, কোনো প্রকার মায়া কান্নায় ভুলবে না। আমার শ্যালক সহ ওনার স্ত্রীর ভাই হ্যাঁ বোধক মাথা নাড়লেন। আমি সর্বপ্রথম ভেতরে প্রবেশ করলাম। আমি আমার আম্মার দেয়া পুরাতন নুরানি জাদুবিদ্যার কিতাব বের করে আমার জানা কঠিনতম আয়াত পড়তে শুরু করলাম। মেয়েটা নিজের হাত হাঁটুর উপরে দিয়ে রাজরানীর মতন করে বসে আমাকে বলল, করে নে, যত পারিস করে নে চেষ্টা, আমি দেখতে চাই তুই কতটুকু পারদর্শী হয়েছিস। আমি এরপর আমার হাতে থাকা গামছা দিয়ে মেয়েটার মুখ বেঁধে বললাম, একদম চুপ। এরপর আমি আমার আয়াত পড়া বাড়িয়ে দিলাম। মেয়েটা কিছুটা কষ্ট পেতে লাগলো। আমি সরিষার তেল পুড়িয়ে ওর কনিষ্ঠতম আঙুল চেপে ধরলাম। সে আমাকে একটা ঝাড়া দিয়ে ফেলে দিল। আমি আয়াতের জোর বাড়িয়ে বজ্রকণ্ঠে বললাম, আল্লাহর কসম, শয়তান তোর পরিচয় প্রকাশ কর, অন্ধকারের নিকৃষ্ট জীব, কি নাম তোর বল। আশ্চর্যজনকভাবে তার মুখ গামছা দিয়ে বাঁধা থাকলেও সে একেবারে স্পষ্ট করে কথা বলছিল। সেই কর্কশ কণ্ঠ এবার গর্জে উঠল, শমশের, তোর মা রাতের বেলা তোকে একটা রহস্য বলতে চেয়েছিল না? আমি সেই রহস্য। তুই আমাকে খুঁজে নিসনি, আমি তোর কাছে ধরা দিয়েছি। হাসরাতিন নাম মনে রাখিস। নিজের ইচ্ছায় বললাম, 15 দিন পর আমি তোকেও তোর মায়ের কাছে নিয়ে যাব, দেখি তুই কি করতে পারিস। আমি বেরিয়ে পড়লাম রোগীর কক্ষ থেকে। আমার কানে এখনো ভাসছে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি। আমার মৃত আম্মা, যিনি আমাকে তালিম দিয়েছিলেন নুরানি বিদ্যার, উনি মৃত্যুর আগে আমাকে কিছু বলতে চেয়েছিলেন। ভাগ্যের ফেরে সেদিন আমি রাতে বাড়িতে ছিলাম না। পরদিন সকালে বাড়ি ফিরে আম্মার প্রাণহীন শরীর দেখে আমি তখনও বুঝতে পারিনি যে কেন আজ আমার আম্মা এই দুনিয়াতে নেই। হাসরাতিন, এবার আমার পালা। আমি হারব না, আমিও প্রতিশোধ নেব, আমিও আমার বাহিনী নিয়ে আসব। আমার মৃত্যু তো হবেই জানি। যে রোগের দানা আমার ভেতরে বাসা বেঁধেছে সেটা তো তোরই কর্ম। আমি যাব, কিন্তু তোকে নিয়ে যাব ইনশাল্লাহ। এবার আমার সহচর যে বা যারাই আছে সবাইকে ডাকার চেষ্টা করলাম। যাদেরও সাড়া পেলাম তাদের নিয়ে আবার রুমের ভেতরে প্রবেশ করলাম। আমি রুমের ভেতরে প্রবেশ করতেই মেয়েটা বজ্রকণ্ঠে বলে উঠল, চেলা নিয়ে এসেছিস শমশের কবিরাজ? শোন, তোকে একটা গল্প বলি। এই কথা বলার পর সে আমাকে তার উদ্দেশ্য ও আমার আম্মার না বলা কথাগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করতে শুরু করলো। বলছে, হাসরাতিন, সব দোষ তোর শমশের। তুই জন্ম না নিলে এত কিছু হতো না।
আমি হাসরাতিন ছিলাম তোর বাবার আহমদ, সব থেকে প্রিয় সহচর। কিন্তু তুই যখন তোর মায়ের গর্ভে এলি তখন তোর বাবা যেন মহান হয়ে গেল। তোর বাবা পীর ছিল বলে ভাবিস তুই? সে ক্ষমতা হাসিলের জন্য কালো জাদুর আশ্রয় নিত। সে তার কাজের জন্য নানান ধরনের নাপাক জিনিস সংগ্রহ করত। আমি যা চাইতাম তাই দিয়ে আমার শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করত। কিন্তু তুই তোর মায়ের গর্ভে আসার পর তোর বাবা প্রতিজ্ঞা করে যে সে আর খারাপ কাজ করবে না, আর নিজের অন্যায়ের জন্য তওবা করবে আল্লাহর কাছে। এদিকে আমার এত বছরের শ্রেষ্ঠ হবার আশাও মরে যেতে শুরু করলো। তোর বাবাকে আমি অনেকবার বলেছি কালো জাদুর কাজ আবার শুরু করতে, কিন্তু সে আমার কথা শোনেনি। এই ঘটনা তোর বুড়ি মা কিন্তু জানত না। একদিন রাতের বেলা আমার সাথে তোর বাবার বাক বিতণ্ডা হয় কাজ নিয়ে। তখন সে আমাকে বলেছিল যে সে তার এই অপকর্ম তার স্ত্রীর কাছে স্বীকার করে অনুতাপ করতে চায়। কিন্তু আমার প্ল্যানের মধ্যে তো তোর মায়ের এত কিছু জানার কথাটা ছিল না। তাই সেদিন রাতেই তোর বাবার হৃৎপিণ্ড চেপে ধরে মেরে ফেলেছিলাম আমি। আর এত বছর ধরে তোর মায়ের সাথে আমি সহচর হিসেবে আছি। কি বুঝতে পারলি না? মানে মনে নেই সেই কাকাতুয়া পাখির কথা? তোর মায়ের সাথে কে ছিল জানিস সেদিন? আমি সুযোগের অপেক্ষায় ছিলাম সেই কাকতাড়ুয়ার পালক হাসিল করার জন্য। 7টা পালক হাসিল করতে পারলেই আমি আমার শক্তির চরমে পৌঁছাতাম। জানিস ওই পাখিটিকে? ওই পাখিটি হচ্ছে বারজাখি পাখি। ওরাও এক প্রকার জিন। আল্লাহর আদেশে আসমান ও পাতালের সীমান্ত রক্ষা করার জিন ওরা। ওদের 7টা পালক আমি পেয়ে গেলে আমি ওদের দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারতাম। কিন্তু তোর মা 3টা পালক আমাকে দিয়ে 4টা নিজের কাছে রেখে দিল। আমি সেদিন তোর মাকে কিছুই করতে পারিনি সেই বারজাখি পাখির জন্য। আমাকে 3টা পালক দিয়ে সে 3টা তাবিজ বানিয়ে দিতে বলল। আমি দিলাম 1টা। তোর মাকে এই বলে ধোঁকা দিলাম যে দাঁড়াও খুকি, তুমি সবাইকে রক্ষা করতে পারবে না। কিছু যুদ্ধ যোদ্ধাকে নিজের লড়তে হয়, শহীদও হয়ে যেতে হয় যদি প্রয়োজন পড়ে। তুমি নিজেকে নিয়ে ভাবো খুকি, আল্লাহ বাকিদের সহায় হবেন। আর তোর বোকা নুরানি কবিরাজ মাও ধোকায় পড়ে গেল। কি সহজ তাই না মানুষকে ধোকা দেয়া? আর তোরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তোর মায়ের কাছে থাকা 4টা পালক আমি কাল তোর মাকে মেরে ছিনিয়ে নিয়েছি। বেচারির খুব কষ্ট হচ্ছিল, তাই পালকের সরু দণ্ডটাই তার গলায় ঢুকিয়ে দিয়েছি। এবার তোর পালা, তুই মরে গিয়ে আমাকে এই পালক দিয়ে যাবি। হাসরাতিনের এই কথা শুনে আমি আমার মা বাবার হত্যাকারী এই ধোঁকাবাজ শয়তানকে বললাম, তুই মনে হয় ভুলে গেছিস যে আমার আম্মা আমাকে যেদিন এই তাবিজ দেয় সেদিন উনি বলেছিলেন যে এই তাবিজ আমার কাছে থাকলে তুই আমার কিছুই করতে পারবি না। আমার কথা শুনে হাসরাতিন বলল, ও হ্যাঁ, আমি জানি আমি পারবো না, কিন্তু সে পারবে। ওর কথাটা শেষ হতেই মেয়েটা অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর মেয়েটা কাঁদতে কাঁদতে আমাকে শুধু বলল, শমশের ভাই, আমি আহমদ। আমাকে আটকে রেখে সে আপনার তাবিজটাকে নিয়ে যেতে চাইছে। আপনার সাথে যারাই এসেছেন সবাই বন্দী হওয়ার মুখে। আপনার আম্মার বিদ্যা মনে করুন, আয়াতটা মনে করুন। ওর কথা শেষ হবার আগেই মেয়েটা এক হাত দিয়ে আমার গলায় চাপ দিয়ে ধরল। আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম দেখে আমার শ্যালক আমাকে এসে ছাড়িয়ে নিল। আমি আমার শ্যালককে বললাম, ভাই বের হও, একটাই উপায় আছে, আমার সাথে চলো, ঘরে তালা দিয়ে জলদি। আমি আমার শ্যালককে নিয়ে সেই বাঁশ ছাড়ে চলে এলাম যেখানে বারজাখি কাকাতুয়ার দেখা পেয়েছিলাম। আসার সময় মাছ না পেয়ে আমার শ্যালকের খোপ থেকেই একটা বড় সোনালি মোরগ নিয়ে চলে এলাম। আমার আম্মার শেখানো কথাগুলো আমার কানে বাজছিল। বেটা, যখন কোনো কুল কিনারা পাবি না তখন কাকতাড়ুয়ার এই বিদ্যাটা প্রয়োগ করবি। সে আসবেই,
তোকে সাহায্য করতে। আমি বৃত্ত এঁকে 20-30 মিনিট আসন করে আমার শ্যালক আর তার স্ত্রীর ভাইকে নিয়ে বাঁশঝাড়ের সামনে 3 রাস্তার মোড়ে চলে এলাম। মোরগটাকে বেঁধে রাখার 5-7 মিনিট পর ঝড়ের বেগে ডানা ঝাপটে সেই কাকাতুয়া পাখি এসে উপস্থিত হলো। আমি তার সামনে মোরগটা নিয়ে ধরে তাকে বললাম, আসসালামু আলাইকুম বারজাখি পাখি, আপনার জন্য আনা এই খাবার গ্রহণ করুন, আপনার দেয়া পালকগুলো নিয়ে যান। আমার কোনো উপহার চাই না, আমি কিছুই চাই না। এই আমার কাছে থাকা তাবিজে আপনার পালক, বাকি 6টা শয়তান হাসরাতিনের কাছে আছে, দয়া করে ফিরিয়ে নিন, না হলে আপনাদেরই ক্ষতি। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে বারজাখি পাখিটি চিৎকার দিয়ে মোরগটাকে ঠোঁটে নিয়ে খেয়ে ফেলল। আমি আমার গলার তাবিজ তাকে খুলে দিলাম, সাথে সাথে সে তাবিজটা ঠোঁটে নিয়ে কামড় দিয়ে ভেঙে ফেলল আর পালকটা বের করে ঠোঁট দিয়ে নিজের পাখায় রেখে দিল। এরপর প্রচণ্ড ক্রোধে সে সেখান থেকে চলে গেল। কাজ শেষ করে যখন আমরা আমার শ্যালকের বাড়িতে পৌঁছালাম, তখন দেখলাম যে সম্পূর্ণ বাসাটা যেন এক প্রলয়ঙ্কারী ঝড়ের রোশানলে পড়ে ওলট পালট হয়ে গেছে। আমার শ্যালকের স্ত্রী মেঝেতে বেহুশ হয়ে পড়েছিল। তার হাতের শিকল খুলে আমরা তাকে পানি খাইয়ে জ্ঞান ফেরালাম। সে একেবারে স্বাভাবিক, আলহামদুলিল্লাহ। মেয়েটা জ্ঞান ফিরতে আমাকে বলল, ভাইজান, হাসরাতিন আপনার পেছন ছাড়বে না, ও বদলা নেবে, সাবধানে থাকবেন। এই বলে সে আমার হাতে একটা তাবিজ ধরিয়ে দিল, সেই তাবিজ যা আমি সেই বারজাখি পাখির কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি এরপর থেকে একা বসবাস করি, দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াই, যেন আমার মেয়ের কোনো ক্ষতি না হয়। আমার মেয়ে আজও তার মামার কাছে বড় হচ্ছে। সেদিনের পর থেকে আজ অবধি একটা দিন যায়নি যেখানে আমি হাসরাতিনের অস্তিত্ব অনুভব করিনি। হয়তো এই তাবিজ না থাকলে আমি অনেক আগেই মৃত্যুবরণ করতাম। এই বলে শমশের হুজুর তার কাহিনী শেষ করেন। আমি ওনাকে এরপর হুজুরের মৃত্যুর রহস্য জিজ্ঞাসা করলে উনি বলেন, ওনার কাফেলার একজন সদস্য বলেছিলেন যে হুজুর নাকি ওনার শেষ কাজ করার আগে নিজ গ্রামে গিয়ে ওনার মেয়েকে সেই তাবিজটা দিয়ে এসেছিলেন। হয়তো কোনো বড় বিপদ হয়েছিল। কি বিপদ হয়েছিল বলে মনে হয় আপনাদের? এই রহস্য আদৌ জানতে পারবো কিনা জানি না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তবে আমি কৃতজ্ঞ থাকব, আর যদি ভালো না লাগে তবে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আবারও নতুন কোনো সপ্তাহে ফিরে আসার ইচ্ছা জ্ঞাপন করে আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে সাবিত আলম তার ঘটনা শেষ করেছেন। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমরাও খুব খুশি হব, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। চেষ্টা করব আপনাদের পছন্দ মতন ঘটনা খুঁজে বের করতে, তবে ঘটনাটি ইন্টারেস্টিং, এটা আপনাদের মানতেই হবে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি, এবং সাবিত আলমের পাঠানো একটা লম্বা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। আমরা এখন সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। কেমন হয় যদি সাবিত আলমের পাঠানো একটা ঘটনা আপনাদেরকে শোনাই? আমার মনে হয় খারাপ হয় না। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে এসেছি। আপনাদের নিশ্চয়ই আমির আপুর কথা মনে আছে, যার ঘটনাটি আমাকে শেয়ার করেছিলেন লিনা আপু।
তো আজকের ঘটনাটিও আমি পেয়েছি লীনা আপুর মাধ্যমেই। ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি আসলে মূলত একজন পাকিস্তানি ব্যক্তি। ওনার নাম হচ্ছে হোসেন ভাই। তো হোসেন ভাইয়ের মুখ থেকে আমি যেভাবে ঘটনাটি শুনেছি, আমি নিজের ভাষায় ওনার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো হোসেন ভাইয়ের ভাষ্য মতে উনি হচ্ছে পাকিস্তানে পড়াশোনা করতেন বিকন হাউস কলেজে, মানে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন বিকন হাউসে। তো উনি বললেন কি যে এখন যদি ওনাকে কেউ দেখে তাহলে কোনোভাবেই বলতে পারবে না যে উনি বেকন হাউসে পড়াশোনা করেছেন। এখন ওনাকে দেখলে হয়তো বা মনে হবে কোনো মসজিদের মোল্লা বা মৌলবি, কোনো কিছু একটা মনে হবে। তো উনি আমাকে যেভাবে বললেন যে বেকন হাউসের যে এনভায়রনমেন্টটা ছিল সেটা এমন ছিল যে ছেলে বা মেয়ে দুজন একই সাথেই হচ্ছে ওখানে পড়াশোনা করতো এবং কারো উপরে কোনো রোকটোক ছিল না যে এই ছেলের সাথে মিশতে পারবে না, ওই ছেলের সাথে মিশতে পারবে না, বা এই মেয়ের সাথে কথা বলা যাবে না, বা ওই মেয়ের সাথে কথা বলা যাবে না। এরকম কোনো বাধ্যবাধকতা আসলে ছিল না। ছেলে মেয়ে সবাই একই সাথে পড়াশোনা করতো এবং খুব ভালো ফ্রেন্ডশিপও থাকতো তাদের মাঝখানে। তো হোসেন ভাইদের ফ্যামিলি ছিল মোটামুটি ভালোই ধনী ফ্যামিলি, অনেক টাকা পয়সা ছিল ওনাদের। তো ওনাদের 8 জনের একটা গ্রুপ ছিল, ওখানে 4 জন মেয়ে ছিল আর 4 জন ছিল ছেলে। তো ওনাদের একটা অভ্যাস ছিল, যে কথাটা উনি আমাকে বললেন যে ওনাদের মানে নেশা করার খুব একটা অভ্যাস ছিল এই টাইমে। তো উনি আমাকে ঘটনা বলার সময় বলেছেন যে এই ঘটনাটা এই কারণে ওনার বলা যেন বর্তমান যুগের যেই মানে যুব সমাজ আছে ওনারা যেন এই ঘটনা থেকে কিছুটা হলেও শিক্ষা নেয়। তো যাই হোক, ওনারা সন্ধ্যার পরে যে কোনো একটা ক্যাফেতে, ওনাদের পরিচিত ক্যাফেতে বসে নেশা দ্রব্য আর কি ব্যবহার করতেন। তো ওনারা যারা 8 জন বন্ধু ছিলেন ওনারা একই ক্লাসেই ছিলেন। ওনাদের মোটামুটি মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়, তো পরীক্ষা শেষ হওয়ার পরে ওনারা চিন্তা করেন যে কোনো একটা জায়গায় ওনারা ঘুরতে যাবেন। তো কোথায় ঘুরতে যাবেন এই চিন্তা যখন শুরু হলো, তখন ওনাদের মাঝখানে একটাই প্রস্তাব এলো যে ওনারা যাবেন পাকিস্তানের নারায়ণ খাগান নামের একটা জায়গায়। খুবই সুন্দর একটা জায়গা শুনেছি সেখানে। তো নারায়ণ খাগান যাওয়ার জন্য তাদেরকে প্রথমে যেতে হতো ইসলামাবাদ, এরপরে হচ্ছে অ্যাবোটাবাদ, এরপরে সেখান থেকে কাওয়াই। যাই হোক, ওনারা প্ল্যান করার পর দিন 2 দিন পরে আর কি 2টো গাড়ি নিয়ে 4 জন করে 2টো গাড়িতে 8 জন মিলে মানে নারায়ণ খাগানের উদ্দেশ্যে রওনা দিলেন। তো নারায়ণ খাগান যাওয়ার আগে প্রথমে ইসলামাবাদ গেলেন ওনারা, এরপরে সেখান থেকে গেলেন অ্যাবোটাবাদ এবং হচ্ছে কাওয়াই। এবং কাওয়াই সম্পর্কে উনি আমাকে যতটুকু বলেছেন যে সেখানের হোটেলগুলি মানে মোটামুটি ছিমছাম টাইপের বা হচ্ছে কিছুটা জঙ্গলে ভর্তি এরকম টাইপের। তো ওই জায়গায় যাওয়ার পরে যেহেতু ওনারা সকাল থেকে ড্রাইভ করছেন, সেহেতু ওনারা চিন্তা করলেন কি যে কিছুক্ষণ রেস্ট নেওয়া যাক। তো ওনারা সেখানে হচ্ছে একটা হোটেল নিয়ে 2টা রুম বুক করে, একটা রুমের মধ্যে 4 জন ছেলে আর একটা রুমের ভেতরে 4 জন মেয়ে একসাথে স্টে করে ওনারা ফ্রেশ হওয়ার পরে একজন যখন বের হলেন নারায়ণ খাগান যাওয়ার পথে রওনা দেওয়ার জন্য, মোটামুটি প্রায় সন্ধ্যার মতো অবস্থা ছিল। তো বের হবার পরে ওনারা সেখানের লোকাল যে মানুষগুলি ছিল ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে নারায়ণ খাগান যাওয়ার রাস্তাটা কেমন, যেহেতু ওনারা কখনো যান নাই সেখানে। তো একজন ড্রাই ফ্রুট সেলার ওনাকে বললেন কি যে ভাই আপনারা নারায়ণ খাগান যাবেন, আপনারা কি সোগ্রান গিয়েছেন কখনো? তো তখন হোসেন ভাই বললেন কি যে না, আমরা তো কখনো সোগ্রান যাই নাই। উনি তখন সোগ্রানের সেই মানে ড্রাই ফ্রুট সেলারটা সোগ্রানের এত প্রশংসা করেন যে হোসেন ভাই বা তার যে বন্ধু বান্ধবরা ছিল ওনারা কেউ মানা করতে পারেননি। ওনারা আরো বিভিন্ন লোকের কাছ থেকে হচ্ছে সোগ্রান সম্পর্কে জিজ্ঞেস করে মানে ভেরিফাই করলেন এবং সকলেই বলল যে হ্যাঁ, সেই ড্রাই ফ্রুট সেলার ছেলেটা যা বলেছে কথাগুলি সবগুলি সত্যি, কোনো ধরনের এতে কোনো মিথ্যা কথা নাই। সোগ্রান জায়গাটা খুবই সুন্দর। তো সোগ্রান হচ্ছে এই কাওয়াই থেকে প্রায় 2 কিলোমিটারের রাস্তা, 2 থেকে 2.5 কিলোমিটার বা 3 কিলোমিটার হবে। তো উনি বললেন কি যে রাস্তাটা এতটাই খারাপ ছিল যে ওনাদের এই 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যেতেও প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে, এতটাই খারাপ রাস্তা ছিল। তো ফাইনালি রাতে ওনারা পৌঁছে যান হচ্ছে সোগ্রানে পৌঁছে একটা প্রথমেই যে হোটেলটা দেখে ওনারা, সেই হোটেল দেখে ওনার তো আসলে চোখ ছানা পড়া। এত সুন্দর হোটেল,
এত সুন্দর লাইটিং, আর হোটেলের সামনে একটা বেসমেন্টের মতো একটা জায়গা আছে, সেখানে 2টা রুম আছে। রুমের সামনে খুবই সুন্দর করে হচ্ছে লাইটিং করা, আর রুমের পেছনের দিকটা কিছুটা জঙ্গল টাইপের হলেও মানে কিছুটা ভীতিকর জায়গার মতো দেখা যায়, কিন্তু সামনের দিকটা সুন্দর লাইটিং করা 2টা রুমের সামনের দিকটা। তো ওনারা কি করলেন, সেই রুম 2টি চয়েস করলেন, এবং সেদিন রাত হয়ে যাওয়ার কারণে ওনারা কি করলেন, একটা রুমের ভেতরে 4 জন মেয়ে এবং আরেকটা রুমের ভেতরে 4 জন ছেলে মিলে ওরা ঘুমিয়ে গেলেন সেদিন রাতের বেলা। পরদিন সকালবেলা যখন ওনারা ঘুম থেকে উঠলেন, ওনারা আসলে ঘুম থেকে উঠতে উঠতে ওনাদের প্রায় 3টা-4টা বেজে যায়, বিকাল বেজে যেত আর কি। তো বিকাল 3টা-4টার দিকে যখন উঠলেন ওনারা, লাঞ্চ টাঞ্চ সবকিছু করার পর ওনারা সোগ্রান শহর মানে এলাকাটা ঘুরতে বের হলেন। ঘোরাঘুরি করার পরে চিন্তা করলেন যে না, ড্রাই ফ্রুটসরা যে কথাটা বলেছিল কথাটা ঠিকই আছে, সোগ্রান খুবই সুন্দর একটা জায়গা, মাইন্ড ব্লোয়িং আর কি। তো এরপরে যখন মোটামুটি সন্ধ্যা হয়ে যায়, তো ওনারা যখন বাইরে বসেছিলেন লনের দিকে, তখন সেখানকার কিছু লোকাল মানুষ ওনাদেরকে বলতে লাগলো কি যে ভাই, আপনারা রাতের বেলা এত বাইরে থাকবেন না। তো হোসেন ভাই জিজ্ঞেস করলেন যে কেন? তো সেই লোকটা বললো কি যে রাতের বেলা যদি বাইরে থাকেন তাহলে এখানে হচ্ছে মানে জঙ্গলি চিতা বাঘও আসে, বা হচ্ছে শিয়াল টেল অনেক কিছুই আসে, সো আপনাদের জন্য দিস প্লেস ইজ নট সেফ, সো ইউ শুড স্টে পুট দ্য হোম। তো তারপরে হচ্ছে ওনারা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে, দরকার নেই রাতের বেলা শুধু শুধু বাইরে থাকার, ঘরের ভেতরে থাকি, এটাই সবচেয়ে ভালো উপায়। তো ওনারা সেদিন মোটামুটি সন্ধ্যার পরে ঘরের ভেতরে ঢুকে ওনাদের যেই নেশাদ্রব্যগুলি ছিল সেগুলো ডোজ সবাই নিলেন, এবং ডোজ নেওয়ার পরে ওনারা যখন মোটামুটি প্রায় হাই হয়ে গিয়েছেন, এরকম টাইমে ঘরের ভেতরে ওনারা নানান ধরনের বিষয় নিয়ে গল্প করছিলেন। কখনো মুভি, কখনো হচ্ছে কোনো টিভি শো, বা হচ্ছে কোনো পার্টিকুলার পার্সন, মানে বন্ধু বান্ধব একত্র হলে যেরকম একটা অবস্থা হয়। তো এরকম সময়ে একটা টপিকই বাদ থাকে সব সময়, সেটা হচ্ছে জিন বা হচ্ছে ভূত। এরকম টপিকটাই আসলে লাস্ট একটা টপিক হয়, লাস্ট চয়েস অফ দ্য টপিক। তো এরকম টাইমে ওনাদের একজন বন্ধু, মানে মেয়ে বন্ধু, ভূত রিলেটেড বা জিন রিলেটেড কথা বলা স্টার্ট করলেন। তো এরকম আড্ডার মধ্যে যেটা হয়, যখন এই কথাগুলো চলতে থাকে তখন আসলে কেউ থামে না, একটা ফ্যাসিনেশন থাকে বা হচ্ছে একটা কিউরিয়াসিটি থাকে, মানে খুবই অ্যাপিলিং একটা বিষয়। তো এমন সময় ওনারা যখন কথা বলছেন তখন দূর থেকে শোনা যাচ্ছে শিয়াল ডাকছে বা হচ্ছে কোনো পাখি ডাকছে। তো এরকম টাইমে মনে হচ্ছিল কি জিনিসগুলো আসলে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিচ্ছে বা ব্যাকগ্রাউন্ডে একটা স্কোর করছে, যেটার জন্য পরিবেশটা আরো ছিমছাম লাগছিল। আর পেছনেই যেহেতু জঙ্গল ছিল সেহেতু পরিবেশটা কিছুটা ভীতিকরই ছিল। তো এরকম টাইমে কথা বলতে বলতে যখন জিন ভূতের কথা উঠছে তখন আসলে কেউ থামে না, কারণ কেউ যদি বলে যে হচ্ছে ভাই আর এগুলি কথা শুনতে ভালো লাগতেছে না, তখন অন্য বন্ধু হয়তো মজা করবে যে তুই তো আসলে ভীতু, আমাদের আসলে কোনো কিছু হয় না। তো সবাই নিজেকে ব্রেভ দেখানোর জন্য এই টপিকটা চালিয়ে যেতে লাগলো। তো মোটামুটি রাত 10টা 11টা 12টা এরকম বাজে, তখন ওনার একজন বন্ধু, একজন ছেলে ফ্রেন্ড আর কি, হোসেন ভাইয়ের ছেলে ফ্রেন্ড, উনি বললেন কি তোমরা কি জিন দেখবা? তো সবাই তো হচ্ছে মোটামুটি শকড যে জিন আবার দেখা যায় নাকি, বা দেখা গেলেও কিভাবে এটা সম্ভব। তো এরপরে ওনাকে জিজ্ঞেস করলো যে কিভাবে। উনি বললেন কি দেখতে চাইলে আমি তোমাদেরকে দেখাইতে পারি। তো হোসেন ভাইয়ের এই যে বন্ধুটা ছিল যে জিন দেখানোর আর কি অফারটা দিয়েছে, সে অ্যাকচুয়ালি একটা পীর ঘরানার ছেলে ছিল, মানে তার পরিবার মোটামুটি পীর টাইপের লাইনের, বা হচ্ছে সেও মানে গলায় অনেক বা হাতে অনেক তাবিজ ধারণ করত। মানে এরকম বোঝা যেত যে জিন জাতি সম্পর্কে বা ভূত টুত সম্পর্কে ওনার ভালো নলেজ আছে। তো শুরুতে হচ্ছে মেয়ে 4 জন না করলো যে না দরকার নেই, আমাদের এরকম কিছু লাগবে না, জিন টিন থাকার দরকার নেই, এখানে এনজয় করতে আসছি, আমরা এনজয় করে চলে যাবো, এইগুলো ঝামেলা করার দরকার নেই। বাট ওই যে 4 জন ছেলে ওনারা আসলে নিজেদেরকে ব্রেভ দেখানোর জন্য সেই যে জিনের বিষয়টা মানে দেখার বিষয়টা সেটাতে হচ্ছে স্টিক থেকে গেলেন, তারা জিন দেখবে। তো যখন সবাই মিলে পরে মেয়েরা রাজি হলো, কিছু করার নেই, এখানের উপায় নাই যেহেতু। তো এরপরে ওনার যে পীর ধাঁচের যে বন্ধুটা আছে
উনি নিজের ব্যাগটা খুললেন, এমন ভাবে ব্যাগটা খুললেন যেন সাপুরে তার মানে সাপ যেখানে থাকে একটা বাক্স, ও বাক্সটা খুলতেছে। তো ব্যাগটা খোলার পরে উনি দেখলেন কি সবাই যে উনি ব্যাগ থেকে মোমবাতি বের করছেন, চক বের করছেন, বোর্ড বের করছেন। তো হোসেন ভাই চিন্তা করলেন কি যে আরে ভাই আমরা ট্রাভেল করতে আসছি, এখানে ঘুরতে আসছি, এই ঘোরার জায়গার মধ্যে এই জিনিসগুলি আসলে কে নিয়ে আসে। তো উনি যখন ওনার বন্ধুকে জিজ্ঞেস করেন কি রে ভাই তুই এগুলা এখানে কেন নিয়ে আসছস, তো ওনার বন্ধু বললেন কি যে আমি সব জায়গায় এগুলা নিয়ে যাই, আমার ব্যাগে সবসময় এগুলো থাকে। যেহেতু সবসময় ব্যাগে এগুলো থাকে, তো ট্যুরে আসার পরেও তার ব্যাগে এই জিনিসগুলোই ছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে ওনারা কি করেন, মানে ওনার যে পীর ধাঁচের বন্ধুটা আছে উনি একটা উইজা বোর্ড বের করলেন। উইজা বোর্ড বের করার পরে উইজা বোর্ডটা উনি রুমের মাঝখানে রাখলেন। রাখার পরে চক দিয়ে চারপাশে লম্বা একটা মানে বড় একটা বৃত্ত করে রাখলেন। এই বৃত্ত করে রাখার পরে উনি বললেন কি যে আমরা যখন কাজ করবো এখানে, তখন এই বৃত্তের বাইরে কেউ যেতে পারবে না। এটা হচ্ছে প্রথম শর্ত, আর কেউ কারো হাত ছাড়তে পারবে না। তো যাই হোক, সবাই হচ্ছে বৃত্তের ভেতরে বসলো, মোমবাতি জ্বালানো ছিল, উইজা বোর্ডের চারপাশে মোমবাতি জ্বালানো ছিল। ওনারা সবাই একে অপরের হাত ধরে বসলেন, যেভাবে নামাজে বসার সময় যেভাবে বসে হাঁটু দুটা হচ্ছে মেঝেতে থাকে, পা হচ্ছে পেছনে থাকে, ওরকম ভাবে ওনারা বসেছিলেন সবাই আর কি। তো এরপরে সেই পীর ধাঁচের বন্ধুটা কি করলেন, ওনার আমল করা শুরু করলেন। তা আমল করা শুরু করার পরে 5-10 মিনিট পরে সবাই চিৎকার দিয়ে উঠলো। রুমের লাইটও বন্ধ হয়ে গেছে, তখন চোখ বন্ধ ছিল সবার, চোখ খুলে সবাই দেখে রুমের লাইট বন্ধ। তো চিৎকার করে উঠলো কেন? হোসেন ভাই বললেন ওনার মনে হলো যে কোনো কিছু একটা সরীসৃপ জাতীয় কিছু, একটা সাপ টাইপের কিছু ওনার পায়ের পাতার উপর দিয়ে বা তালুর উপর দিয়ে গেছে। তো যখন এই কথাটা বললেন, বাকি সবাই হচ্ছে একই কথা বলতেছে, হ্যাঁ আমার এরকম মনে হয়েছে, আমার এরকম মনে হয়েছে, করবো না, থাক দরকার নেই। তো ওনার একটা বন্ধু কি করতেছিল, একটা মেয়ে বন্ধু যে হচ্ছে হোসেন ভাইয়ের পাশে বসছিল, উনি বললেন কি যে লাইট অন করতে চাই, লাইট কেন অফ হইলো? তো উনি যখন উঠতে যাবে তখন হচ্ছে ওই পীর ধাঁচের বন্ধুটা বললো কি যে না, ওঠা যাবে না। তো মেয়েটা উঠতে গিয়ে যখন উঠতে পারলো না, তখন হোসেন ভাইয়ের পায়ে মেয়েটা একটা হোঁচট খায়। হোঁচট খেয়ে সে কি হয়, এই দাগের বাইরে চলে যায়। তো দাগের বাইরে চলে যাওয়ার পরে হোসেন ভাই হচ্ছে ওনার পীর ধাঁচের বন্ধুটাকে বলে কি তুই এই সমস্ত জিনিস এখন বন্ধ কর, ভাই আর ভাল লাগতেছে না, জিন টিন দেখার দরকার নেই, এই দাগটা বন্ধ কর, এই বেরোবো আমরা, আর ভালো লাগতেছে না। তো ওনার বন্ধু বললো কি যে ভাই এখনই বেরোয়া যাবে না, আর মেয়ে বন্ধুটাকে বলতেছে তুইও ভেতরে ঢুক, নাহলে কিছু ঝামেলা আছে, তাড়াতাড়ি ভেতরে ঢুক। তো উনি ভেতরে ঢোকার পরে হোসেন ভাই সেই মানে পীর ধাঁচের বন্ধু কি করলো, কিছুক্ষণ আমল করার পরে রুমের লাইট অটোমেটিক অন হয়ে গেল। এরপরে সবাই হচ্ছে উইজা বোর্ড ছেড়ে উঠে পড়লেন। আর উইজা বোর্ডে যখন তারা বসেছিলেন, তখন তারা আসলে পায়ের উপর দিয়ে যে সরীসৃপ কিছু গেল, ওটা যাওয়ার আগে ওনারা বিভিন্ন প্রশ্ন করেছিলেন, যেমন হচ্ছে এখানে যদি কেউ থাকো আমাদের সাথে কথা বলো, বা হচ্ছে আমাদেরকে একটা সাইন দাও যেন আমরা বুঝতে পারি যে তোমরা এখানে আছো। তো যাই হোক, ঘটনা এখানে শেষ হলো। তো লাইট যখন জ্বললো, তখন দেখা গেল কি হোসেন ভাইয়ের পাশে ওনার যে বান্ধবীটা ছিল, উনি তখন ওনার দাগের বাহিরে, এবং উনি কিরকম জানি হচ্ছে মানে বাঘ টাইপের বা নেকড়ে টাইপের মতো গর্জন করছে, এত জোরে জোরে গর্জন করছে যে হচ্ছে বাকি সবাই ভয় পেয়ে যাচ্ছে। আর সবাই মনে করলো যে হয়তো বা এরকম একটা সিচুয়েশনে মেয়েটা হচ্ছে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করতেছে বা হচ্ছে দুষ্টমি করতেছে। তো হোসেন ভাই কি করলেন, আর জগের পানি নিয়ে সম্পূর্ণ পানিটা মেয়েটার উপর মুখের উপরে ছুঁড়ে ফেললেন। তো মেয়েটা তখন পুরুষালী গলায় বলল কি যে এখান থেকে যা, যে কাজটা করছিস সেই কাজটা আর কোনোদিন করবি না। ও এরপরে যখন হোসেন ভাই জিজ্ঞেস করেন যে এই তুই এরকম ভাবে কথা বলতেছিস কেন, ছেলে মানুষের ভয়েসে কেন কথা বলস? এরপরে মেয়েটা বললো কি যে ওর জান শেষ, মানে মেয়েটা নিজের দিকে আঙ্গুল করে বলতেছে কি ওর জীবন শেষ, ও আর বাঁচবে না, এরকম কথা বলতেছে। এরপরে সবাই ভাবলো যে মেয়েটা হয়তো দুষ্টুমি করতেছে, তো এই কারণে কি করলো, মেয়েদেরকে মেয়েদের রুমে পাঠিয়ে দেওয়া হলো। তো মেয়েদেরকে মেয়েদের রুমে পাঠিয়ে দেওয়ার পরে সবাই যখন শুইতে যাবে, তখন মেয়েদের রুম থেকে জোরে চিৎকারের আওয়াজ। তো চিৎকারের আওয়াজের পরে যখন হচ্ছে হোসেন ভাইরা সবাই মিলে গেলেন মেয়েদের রুমের দিকে, তখন রুমের দরজা নক করার পরে, দরজা খোলার পরে দেখলেন কি 3টা মেয়ে কি করলো, একদম হোসেন ভাইয়ের কাছে এসে মানে তার পেছনে লুকিয়ে গেল। তো হোসেন ভাই জিজ্ঞেস করলেন একজনকে যে কি হয়েছে, তোমরা এরকম চিল্লাচ্ছ কি কারণে? তো তখন একটা মেয়ে বললো কি যে
হোসেন আসলে আমরা ও মানে যে মেয়েটার আর কি সমস্যা হচ্ছিল ওকে আসলে মানে একটু রিল্যাক্স করার চেষ্টা করতেছিলাম, এবং ও যেন এই ধরনের মজা না করে এগুলো বলতেছিলাম। এমন সময় বললাম কি আচ্ছা ঠিক আছে লাইট বন্ধ করে চলো ঘুমায় যাই। তখন মেয়েটা কি করলো, মানে লাইটের দিকে আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আঙ্গুল তুলে ইশারা করলে লাইটটা বন্ধ হয়ে গেল। তো আমরা তো প্রচন্ড ভয় পেয়ে যাই এই কারণে, তো আমরা আর এই রুমে থাকবো না। এরপরে যখন হোসেন ভাই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই তোর কি হয়েছে, তুই বল আমাদেরকে, সমস্যা কি তোর। তখন মেয়েটা বললো কি পুরুষালী গলায় বলতেছে এখান থেকে ভাগ, যা এখান থেকে, এখানে থাকবি না, যা এখান থেকে। তো হোসেন ভাই কি করলেন, রুমে এসে ওনার সেই পিঠ ধাঁচের বন্ধুটাকে ধরলেন, ওনার কলারে হাত দিয়ে বললেন কি এই তুই কি করছস বল, ওর এই অবস্থা কিভাবে হইলো, বল এটার মানে সমাধান কি। তখন সেই বন্ধুটা বলল যে ও আসলে এই যে দাগটা ছিল বৃত্তের বাইরে যে বেরোইছিল না, এই কারণে আমরা যখন কোনো একটা এন্টিটি কল করছি সেই এন্টিটিটা আইসা এই মেয়েটার উপরে ভর করে ফেলছে। তো এখন আসলে আমি জানি না এটার কি করতে হবে। তো যেহেতু বন্ধু কিছু জানে না, কাজে ওকে তো আসলে জোর করে কোনো লাভ নাই। তো ওনারা এটাই চিন্তা করলেন যে ঠিক আছে কালকে সকালে যাই, কিছু হবে দেখা যাবে। তো বাকি 3টা মেয়েকে নিয়ে ওনারা নিজেদের রুমে সারা রাত নির্ঘুম কাটায় দিলেন। আর মেয়েদের রুম থেকে, যেখানে সেই পজেস মেয়েটা ছিল, তার রুম থেকে রাতে কোনো সময় বিড়ালের কান্নার আওয়াজ, কখনো কুকুরের কান্নার আওয়াজ, কখনো বা মহিলাদের কান্নার আওয়াজ, আবার বাচ্চাদের কান্নার আওয়াজ, মানে বিভিন্ন ভয়ানক আওয়াজ আসতে থাকতে। আর সাথে সাথে তো চারপাশে ওই নেকড়ে শিয়াল বা হচ্ছে পেঁচা পাখির ডাক তো আছেই। খুবই ভীতিকর একটা রাত কাটে তাদের। তো পরদিন সকালবেলা হোসেন ভাই যখন মেয়েটা রুমের দিকে যায়, রুমের দরজা খুলে দেখে কি মেয়েটা রুমের চারপাশে দৌড়াচ্ছে, এমন ভাবে দৌড়াচ্ছে মানে খুবই স্পিডে দৌড়াচ্ছে সে। তো এরপরে কি হলো, উনি মার্কেটে গেলেন, মার্কেটে গিয়ে ঘুমের কিছু মেডিসিন কিনে আনলেন। তো জোর করে বাকি 7 জনে মিলে ধরে উনাকে ঘুমের মানে খুব কড়া ডোজ দেওয়া হলো মেডিসিনের। যখন মেয়েটা ঘুমাই গেল তখন ওনারা চিন্তা করলেন কি এখনই সঠিক সময় আমরা ওকে নিয়ে যেতে পারবো। তো খুব সকালবেলা ওনারা হোটেল থেকে চেক আউট করলেন, এবং চেক আউট করার পরে ওনারা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলেন। মেয়েটা সারাটা রাস্তা ঘুমায় ঘুমায় আসছে, এবং মোটামুটি রাতের দিকে ওনারা পৌঁছান আবার তাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো মেয়েটাকে নিজেদের বাসায়, মেয়েটার বাসায় ড্রপ করা হয়, এবং বলা হয় মেয়েটার বাসায় মিথ্যা কথা বলা হয়, মানে সম্পূর্ণ ঘটনাটা বলা হয় না, এই বলে মিথ্যা কথা বলা হয় যে মেয়েটার ফুড পয়জনিং হয়েছে এবং মেডিসিন দেওয়ার কারণে সে নাকি এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, পরদিন এই ঘটনার পরে ওনারা নিজেদের যে যার বাসায় চলে যান। তো পরদিন সকালে ওই মেয়েটার পরিবার থেকে বাকি 7 জনকে ফোন দিয়ে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়, মানে কল করে ডাকা হয়। তো ডাকার পরে যখন ওনারা মেয়েটার বাসায় যান, তখন মেয়েটার মা জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে বলো তো, ও এরকম কি কারণে করতেছে। তখন হোসেন ভাই জিজ্ঞেস করেন কেন আন্টি কি হয়েছে। বললো কি ওনার মানে মেয়েটার মা বললো যে আরে রাতের বেলা ঘুম থেকে ওঠার পরে ও 4 পায়ে ভর করে, মানে 2 হাত 2 পায়ে ভর করে, মানে 4 হাত পায়ে ভর করে দৌড়ায় দৌড়ে ফ্রিজের কাছে গেল এবং ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাওয়া শুরু করলো। আমি যখন বললাম এই কি হয়েছে, থাম, তোর সমস্যা কি, ক্ষুধা লাগলে ভাত খা বা রান্না করা জিনিসপত্র খা, তখন মেয়েটা কি করলো, এসে আমার হাতের মধ্যে কামড় দিয়ে আমার হাতে দেখো কি করছে। তো যখন হোসেন ভাই দেখলেন ওই মেয়েটার আম্মুর হাত, তখন দেখলেন কি হাতটা একদম ফ্র্যাকচারের মতো হয়ে গেছে, ফুলে একবারে অবস্থা খারাপ, রক্ত বের হয়েছে। তো হোসেন ভাই তখন তো সত্যি কথা বলতে পারে না, তারপরেও কোনো কিছু জানানো হয়নি তাদেরকে। ওনারা বললো কি যে আরো একটা ড্রামা করলো ওনারা, যে হ্যাঁ ও তো আসলে আমাদের সাথে যখন রওনা দিছে তখন থেকে এরকম করতেছে, হোটেলে গিয়ে এরকম কাজ করতেছে, বুঝলাম না কি হইলো আসলে। যাই হোক আন্টি একটু দেখেন, খেয়াল রাখেন, ডাক্তার দেখান। তো পরে মেয়েটাকে বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে নেওয়া হলেও মেয়েটা ডাক্তারদেরকে এমন ভাবে বিভিন্ন ধরনের হুমকি দিত যে ডাক্তাররা চিকিৎসা করতে পারতো না বা অনেক ধরনের উল্টাপাল্টা কাজকর্ম করতো। তো একটা সময় মেন্টাল চিকিৎসক তাকে পাগল বলে ঘোষণা করে এবং তাকে একটা মেন্টাল অ্যাসাইলামে নেওয়া হয়। তো মেন্টাল অ্যাসাইলামে কয়েক মাস কাটানোর পরে মেয়েটার মা বলে কি যে মেয়েটার বাবাকে বলে আমার মনে হয় না যে আমাদের মেয়ের কোনো ধরনের পাগলামির সমস্যা আছে, ওর হয়তো বা কোনো জিন ঘটিত সমস্যা আছে, চলো আমরা একজন মানে আলেম সাহেবকে দেখাই। তো ওনার বাবা সব কিছুই যেহেতু চেষ্টা করলেন, তো শেষ একটা চেষ্টা করার জন্য এই হুজুরের কাছে গেলেন একজনকে। তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরকে সব বলার পরে হুজুর বললেন কি আচ্ছা ঠিক আছে আপনার মেয়েকে দেখতে যাবো না, যে অ্যাসাইলামে আছে। তো অ্যাসাইলামে যাওয়ার পরে যখন হুজুরকে সেখানে নিয়ে যাওয়া হলো, হুজুর বসে বসে কি করছিলেন,
মানে মেয়েটার সামনে বসে কথাবার্তা বলার পরে নিজের মতো কিছু একটা পড়তেছিলেন, একটা বই নিয়ে, মানে জাদুবিদ্যার বই বা হচ্ছে নুরানি আমলের বই। তো মেয়েটা কি করলো, পাশে অ্যাপেল রাখা ছিল, মানে নাস্তা হিসেবে দেওয়া হয়েছে গেস্টদেরকে। তো সে কি করলো, অ্যাপেল কাটার যে ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে এই হুজুরের গলায় চালাই দিল। এত জোরে একটা মানে এত ফাস্ট আর জোরে পোজ দিয়েছে যে বোঝা পর্যন্ত যায়নি যে কি ঘটলো। তো হুজুরের সেখানেই মৃত্যু ঘটে এবং তাকে হচ্ছে আরো মানে কঠিন ভাবে পাগল ঘোষণা করা হয় এবং তাকে পরে মেন্টাল অ্যাসাইলামেই রেখে দেওয়া হয়। তো মেন্টাল অ্যাসাইলামে থাকার ঠিক 2 সপ্তাহ পরে মেয়েটাকে মেন্টাল অ্যাসাইলামে মৃত হিসেবে পাওয়া যায়। তো সিসিটিভি ফুটেজ যখন দেখা হয় তখন দেখা যায় যে মেয়েটা মানে হঠাৎ করেই মনে হচ্ছে কেউ তার গলাটা বা হচ্ছে গলাটাকে উল্টে দিচ্ছে, মানে ঘাটটা মটকে দিচ্ছে, কিন্তু কে মটকে দিচ্ছে সেটা আর দেখা যাচ্ছে না। মানে খুবই কষ্টে মানে তড়পাড়াতে সে মারা যায় আর কি, বেডের মধ্যেই গলা ভেঙে। তো এই ঘটনার পরে হোসেন ভাই এবং বাকি যে 6 জন ফ্রেন্ড আছে, ওনাদের টোটাল 7 জন, ওনারা খুবই একটা ট্রমাতে চলে যায়, শকে চলে যায় একটা। তো ওনারা কেউই জিনিসটা মেনে নিতে পারে না। ওনার যে বন্ধুটা ছিল মানে পেট ধাঁচের বন্ধু, সে এতই শক খায় বছরের মধ্যে সে হচ্ছে সুইসাইড পর্যন্ত করে ফেলে, এই শক থেকে সে বেরোতে পারে না। বাকি বন্ধুরাও কোনোভাবেই শক থেকে মানে সম্পূর্ণভাবে রিকভার করতে পারে নাই। এবং হোসেন ভাইয়ের জীবনটা বদলে যায় এই ঘটনার পরে। উনি বিশ্বাস করতে শুরু করেন যে জিন বলতেও কিছু আছে বা হচ্ছে এরকম এন্টিটি বলতেও কিছু আছে। এরপর থেকে উনি ওনার মানে সায়েন্সের যেই পড়াশোনাটা ছিল সেই পড়াশোনাটাকে ত্যাগ করে উনি ধর্মের লাইনে পড়াশোনা শুরু করেন। এই কারণে উনি শুরুতে বলেছিলেন আমাকে যে এখন আমাকে দেখলে মনে হবে কি যে আমি একজন মানে হুজুর বা মৌলবী কিছু একটা। তো এই ঘটনাটাই আসলে উনি আমাকে বলেছেন যে বর্তমান যুব সমাজ যে খারাপ কাজগুলি করছে বা এরকম ঘটনা শুনে যেন সবাই একটু হলেও সাবধান হয় যে এরকম কাজ যেন আমরা না করি কখনো, এক ধরনের শিক্ষা আর কি। যাই হোক, এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আর যদি আমার বলার ভুল ত্রুটি থাকে বা হচ্ছে আপনাদের ভালো না লাগে, সেই ক্ষেত্রে আমি আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। আবারও দেখা হবে বা কথা হবে কোনো নতুন সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবং আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আরো একটি অডিও ক্লিপে। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনারা উপভোগ করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালোর দলে আছেন, তাই আর বললাম না কেমন আছেন। তো রাসেল ভাই, ঘটনা শুরুতে আগেই বলে নিই যে আমি কখনো ভূত.com-এ ঘটনা পাঠাইনি, আজকে নতুন। তো রাসেল ভাই, আমি ভূত.com, ভূত FM নিয়মিত শ্রোতা। তো রাসেল ভাই, আমার নাম আদিত্য, ধর্মীয় মুসলিম, বাসা ময়মনসিং বিভাগ, জামালপুর জেলা, মেলান্দ থানা, কোন এক গ্রামে। তো ঘটনাটি ঘটা আমার দাদির বাবার সঙ্গে। তো আমার দাদির বাবার ভাষাতেই বলছি। সালটি ছিল 1955 সাল। আমার বন্ধুই আমাকে বলল আমাকে বলল যে চল এক রাতে মাছ মারতে যাই, রাত 3টার দিকে। তা আমি বললাম চল যাই, হাতে টাকা পয়সা কিছু নাই, চল যাই, যে মাছ মারা যাবে। তো কালকে রাতে আসলাম। আসার পরে আমার বন্ধু বলতেছে, মগনল তাড়াতাড়ি ওঠ, মাছ মেরেতে যেতে হবে। তো
তো আমিও উঠে গেলাম, কাঁচি, তারপরে ক্যাটা আর তৈরা জাল। উঠে দরজাটা খুলে দেখলাম আমার বন্ধু দাঁড়িয়ে আছে একটা লাইট আর একটা ছোট একটা জাল নিয়ে। তো আমি বললাম চল যা যাক। গেলাম। তো আমি দেখতেছি যে আমার বন্ধু এর সামনে সামনে আমাকে তার ওখানে যাচ্ছে, যাইতেই দিতেছে না। তো আমার বন্ধু কমপক্ষে 10 হাত আগে আর আমি 10 হাত পিছনে। আমার বন্ধুরে বললাম, এই জলিল ওখানে দাঁড়া, আমি যাইতেছি। তো আমার বন্ধু বলল, অগ্নল তুই আয়। তো গেলাম, যার পরে বিলের ধারে গেলাম। যার পরে তো যা দেখি আমার বন্ধু নাই। ডাক দিলাম অনেকগুলা, এই জলিল কই তুই, এই জলিল কই তুই। তো কোনো সারা শব্দ নাই। আমি ভাবলাম যে অন্য সাইডে মনে হয় বিলে গেছে, তো মাছ মারা হইলে চলে আসবে। তো আমিও আর কোনো পাত্তা দিলাম না। যেখানে গোড়াটা টোপাটা ফেলছিলাম সেই টোপাতে জালটা নিক্ষেপ করলাম। তো জালটা নিক্ষেপ করার পরে কিছু মাছ উঠলো। ওঠার পরে ওই সাইডে গেলাম, যার পরে আবার জাল নিক্ষেপ করলাম। তো এবার মাছ উঠলো না। তো ভাবলাম যে একটু মাছ মারতে মারতে রাত কয়টা বাজে খেয়াল নাই। আমি জানি আমার বন্ধু কোয়েল বলছিল যে রাত 3টার দিকে আসবে সে। তো আমি মাছ মারতে আসি। তো আমার মাছ মারা শেষ। তো কিছুক্ষণ পরে দেখি এখনো জলিল আসে নাই। তারপর আমি ভাবলাম যে গেল কই বেচারাটা, আল্লাহর পোলার আইলে কালকে ধৈরা মারমো, নাহলে বকা দিবে কালকে সকাল হোক। তো আমি এইভাবে আমি জাল আর সবকিছু নিয়ে গুছিয়ে মুছিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো রওনা দিকে শুন, পিছনে চেয়ে দেখি অনেকগুলো আগুন, কমপক্ষে 10টা 12টা হইব। তো আগুন এখন চারমিক থেকে আমাকে ঘিরে নিছে। নিয়ে পরে আমার লোক সমাজে শুনতাম, আমাদের গ্রামে মুরব্বীরা বলতো যে তৈরা দিয়া মাটির ভিতরে জোরে একটা বাড়ি দিলে শব্দ করে আওয়াজ কইরা, তাহলে আর কি ভূতগুলা জিনগুলা চলে যায়। তো আমার মাথার ভিতরে এই কথাটা আসলো। তো তৈরাটা মাটির ভিতরে বসলাম। বসানোর পরে তৈরাটা নিয়া এত জোরে যে একটা বাড়ি দিলাম আর মুখে একটা শব্দ দিলাম, সেই শব্দের কারণে ভূতগুলা আগুনগুলা কুইকুতি গেল, যে মুখ পারলো ও মুখ ছুটে গেল। তো আমি এই কথা দেখে তারপরে আর কিছু না মনে করে চলে আসলাম। তো বাড়িতে আসার পরে আমার বন্ধুকে বললাম সকালে, কিরে তুই আমার একা থুয়ে আসলি কেন? আমার বন্ধু বলে, কিরে আমি তো রাতে যাই নাই, আমি ঘুম পাচ্ছিল, আমি ঘুমাই গেছি আর উঠতে পারিনি। তখন আমি ভাবলাম তাহলে আমি গেলাম কার লগে। তারপর বললাম আচ্ছা যাই হোক, যেটা হয়েছি একদিনই তো হতেই পারে, স্বাভাবিক। তো 2-3 দিন 5-6 দিন যাওয়ার পরে কিছু হলো না। আবারও আমার বন্ধু বলল যে চল আজকে রাতে আবার মাছ মারতে যাব। তো ওই সেম আমরা আবার রাতে 3টার দিকে, এবার আমার বন্ধু আইসে, আমারে ডাক দিয়ে তুললো। তোলানি পরে এবার গেলাম, জানি পরে বিলে গেলাম। জানি পরে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামলো, সেই তুবল ঝড়। বৃষ্টি নামার পরে তো আমার বন্ধু বললো চল বাড়িতে চলে যাই তাড়াতাড়ি। তো বাড়ির দিকে রওনা দিলাম। তো সামনে ছিল একটা বাঁশঝাড়, আর বাঁশঝাড় ছিল। সো বাঁশঝাড়ে তখন আর কি বৃষ্টি ঝড় একদম নিয়ন্ত্রণে, আর কি আপনার ঝড় থেমে গেছে। তো
তো থেমে গেছে। এখন ভাবলাম যে এই বাসটা হেলান দিয়ে পড়ে আসছে, আমরা ভাবলাম যে ঝড়ের কারণে মনে হয় বাসটা হয়ে গেছে, হেলে গেছে। তো আমরা তেমন পাত্তা দিলাম না, বাসের উপরে দিয়ে চলে গেলাম। তো জানি পরে সকালে ঘুম থেকে উঠে আমাদের আম্মার কাছ থেকে শুনলাম যে, বললাম আম্মা কোনো ঝড় কি রাতে ওই এখানে ঝড় হয়েছিল, তা কিছু হয় নাই? আমার আম্মা করলো কোনো তো ঝড় হয় নাই। তো আমি এই কথা শুনে প্রায় অবাক। তা আমার বন্ধুর কাছে গেলাম, আমার বন্ধু তার মাকে জিজ্ঞেস করলো, তার মা ওই এক কথাই বললো। আমরা দুইজন তো হতবাক। তো এখন আমরা ভাবলাম তাহলে আমাদের সাথে কালকে রাতে কি হলো। তো 2-3 দিন যাওয়ার পরে তো আমার বন্ধুটা অস্বাভাবিক কিছু আচরণ করতেছে, যেমন খাওয়া দাওয়া বাদ দিচ্ছে, তারপরে তেমন আগের মতোই হয় না, একা একা থাকে। তো এইটা দেখে আমি সব ঘটনা আমার পরিবারকে বলে দিলাম যে এরকম ওই দিন এরকম হয়েছে। প্রথম দিনের ঘটনা বললাম। তো তারা তার বাবা মাকে যে বললো, নিয়ে যাওয়ার পরে হুজুরের কাছে নিয়ে গেল। তো হুজুরের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হুজুরে বললো যে, বাবা তোমরা যে মাছটাকে দেখছিলে, একটা মাছ তুমি যে তৈরির ভিতরে যে মানে এইটা দিছিল, এখানে একটা জিনের বাচ্চা ছিল। তো এখানে জিনের বাচ্চাটা ছিল, তুমি এখান থেকে তৈরা দিয়া তুলছো, অনেকগুলো মাছ আসছে, ওইখানে ভিতরে একটা জিনের বাচ্চা ছিল, তুমি বুঝতে পারো না। তো সেইটার কারণে জিনটা ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে তোমার বন্ধুকে কালকে ধরতে পারছে। তুমি একটু মানে সামানে ছিলা, তোমার হাতে ম্যাজে পাতে ছিল। আবার আমি এখানে সিগারেট খাই, তো তার জন্য আর কি ভোটটা আমাকে ধরতে পারে নাই। তো আমার বন্ধুকে ধরলো আমার জিন হুজুর। এখন বলল যে এটাকে এখন ঠিক করা যাইব, কিন্তু আপনার শুক্রবারের দিন আসেন। তো তার বাবা মা তাকে শুক্রবার দিন সকাল সন্ধ্যার দিকে যেতে হয়েছিল হুজুরে। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হুজুরে নামাজ পড়লো যায় নামাজের উপরে। তো জানি পরে এখন হুজুরে বললো যে আইসো তোমরা? আইসি। তো আমার বন্ধুকে বসালো একটা চটির উপরে, বসানোর পরে বলল যে বাবা চোখ বন্ধ করো, আর হুজুরের হাতটা ধরলো। ধরে পড়লে কয়েক মিনিট পরে হুজুরকে জিনকে হাজির করা হলো। জিন বলল যে আমার পোলাকে তারা মারছে, তো আমি তাকে ধরতে পারিনি, তার হাতে সিগারেট ছিল, তার জন্য তার বন্ধুকে ধরছিল। তো এই কথা শুনে সবাই উপস্থিতরা সবাই বলল যে তোমাকে তো কেউ ক্ষতি করে নাই, এরা না জেনে এগুলা ভুল কাজ করছে। তো ভুল কাজ করছে, এখন আমি কি আর ওইটা বুঝবো? এর পুরা বংশ আমি নির্বংশ করে ছাড়বো। তো হুজুরে বলল যে তুমি কি করলে ছাড়বা? তো জিনটা বলল যে 10 কেজি দুধ, 2টা পাঠা, আর 100টা মাছ আমার যেই ভিলেজ ছিল ওই ভিলেজ ছেড়ে দিয়ে আসতে হবে, তাহলে আমি চলে যাব। তার কথা মতো তার বাবা মা ছেড়ে দিয়ে আসলো। তো ছেড়ে দেওয়ানোর পরে আর কোনো অস্বাভাবিক কিছু হলো না। এই ছিল রাসেল ভাই আজকে ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর রাসেল ভাই আমার কখনো ঘটনা পাঠানো হয়, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই vote.com শেয়ার করবেন। আর সবাইকে ভালো থাকার দোয়া করি, এটাই। আল্লাহ হাফিজ। রাসেল ভাই ভালো থাকবেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা?
দলে আছেন? আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমার কাছে আরও একটি ঘটনা রয়েছে, যেই ঘটনাটি একটি অডিও ক্লিপ, এবং সেই অডিও ক্লিপটি আমরা শুনে আসবো। চলুন কোনো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনার সাথে আমি শেয়ার করতে চাই। তো আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, গ্রাম জারেলা পোড়াবাড়ি, থানা সিরাজগঞ্জ, জেলা সিরাজগঞ্জ। তো আমি আমার জীবনের কর্মজীবন গাছ কাটা, তাই আমি গাছ কাটা নিয়েই আপনার সাথে কিছু কথা বলতে চাই। তে গাছ কাটার বিষয় আমার বড় ভাই মোহাম্মদ সাধু, তার কাছ থেকে আমার শেখা। তে গাছ কাটা 3 জন লোক আমি পাঠা দিছি গাছ কাটতে। তে গাছ কাটতে পাঠা দিছি, ঘন্টা 2 পরে গেছি গাছের কাছে, যা সেটা দেখি যে কামলারা ওইভাবে বসে রয়েছে। তে জারিলার পাশাপাশি নাম বিয়াপাড়া গাছ কাটতে পাঠা দিছি। তে নাটন গাছ, ওই গাছে বিশাল বড় একটা গাছ, 3টা লোক ভয় করে ওই গাছে ওঠে নাই। না ওঠার পরে আমি যা দেখি যে বসে হয়েছে, আমি বললাম যে কি ব্যাপার, তোমরা গাছে এখনো ওঠো নাই, গাছ কাটো নাই? তারা উত্তর করলো যে ভাই গাছটা বিশাল বড়, এই গাছে উঠতে পারবো না এবং ভয় করছে। তা আমি দেখলাম যে গাছে ভয় করছে। তে ভাই আমাকে বললো যে গাছ যদি কোনো হয়, সমস্যা মনে হয়, তা আমি যে সুরা শিখা দিছি সেই সুরা মোতাবেক পইরা গাছে 3টা থাবর দেবা, গাছের সাথে যদি কিছু থাকে তে তোমার সাথে কথা বলবো। তা আমি ওই জিনিসটা পইরা ওই জিনিস আমি গাছে 3টা থাবরলা আছি। থাবরলার সাথে সাথে আমাকে বলতেছে যে গাছে ওঠে নাই, ওরে ভাগ্য ভালো। তে আমি বললাম যে কি ভাগ্য ভালো? ওই গাছের সাথে আমরা 7 বোন এই গাছের উপরে আমরা বসবাস করি, বহুত দিন ধরে বসবাস করতেছি। তে গাছ কাটলে যে কাটবো তারও ক্ষতি হবো। তে আমি উত্তর করলাম যে আচ্ছা কি ক্ষতি হবো? তো বলতেছে যে এই গাছ কাটা যাব না, গাছ কাটলে ক্ষতির মধ্যে তোমারও হতে পারে, কিংবা তোমার যদি না হয় তোমার পরিবারের উপর দেওয়া, ছেলে পেলে সন্তানের উপর দেওয়া যাইতে পারে মানে 100 বার যাইব। তো এই গাছ তোমারও কাটা যাব না এবং অন্য জোরেও কাটা যাব না, যেভাবে আছে এইভাবে আমরা থাকবো। আর আমাকে যদি আংলেও সোজা কথা গোষ্ঠীর কাউকে ইজ্জত রাখবো না, সব সাফ করে দেবো। তে একবার তাই কতক্ষণ তার সাথে ওইরকম বিতর্কাপি হইল। তে লাস্ট মুহূর্তে আমাকে বলতেছে যে তখন ছাড়বো না, তুই তো আর বাইতে শেখা এরম কর্ম জীবনে গাছ কাটতেছোস, এই গাছ যদি কাটোস, যদি কাটোস তাহলে তো গাছের করে মারুম। এবং তোর বাড়ির পাশে একটা শিমল গাছ আছে, ওটাও জানি। ওই শিমল গাছের সাথে আমরা যুক্ত নিয়া 7 জন যে পথে যাবো সে পথ দোয়া বানালাম। ওই যে কোরা গাছের সাথে যুক্ত নিয়ে তোর বাড়ির যেতে থাকবো, একটা লোক বাঁচা রাখবো না, এবং ওই বাড়ির আশেপাশে যারা থাকবো তাগের উপর দেয়া মই যেতে পারে। এটো আমি 100 কয়ে দিতেছি। তবে এই গাছটা কাটিস না, তবে ভালো হবো। বারে তবে আমি মানা করতেছি। এই মানার না শব্দ যদি তোরা উজান ধরে কাটোস তাহলে নগদ প্রমাণ এনে দেখা দেব। অতএব গাছটা কাটিস না। তা আমরা আমার সাথে পারলাম না, আমরা কি করলাম, নতয়া ওখান থেকে বাইটা এলাম। বাইটা এসে কি বাইক ফোন দিলাম। ভাই বললো যে কি ব্যাপার, কি হয়েছে? বললাম ভাই এই গাছটা এইভাবে কথা কইতেছে, তাহলে কি করবো? তো ভাই বলতেছে যে এই গাছটা এইভাবে কথা কইতেছে, তাহলে তুমি করো, ওখান থেকে হইরো না, ওর সাথে কথা কওয়ার উপরে থাকো, আমি আসতেছি। ভাই আইলো, আমি ভাইয়ের সাথে এরম ব্যাগ কিছু কোয়া নিলাম। ভাই আমাকে সরা দেয়া ভাই কথা বললো। ভাই আমার ওস্তাদ, কিন্তু ভাই হেরে এলো না। লাস্ট মুহূর্তে ভাই বললো যে আচ্ছা গাছ এখানেই থাক, ওরা ওখানেই থাক, এ গাছ কাটার দরকার নাই। বাড়িওয়ালাকে বললো যে এ গাছ কাটা যাবো না। বাড়িওয়ালা পরে স্বীকার হয়ে এই গাছ আমার বাড়ির একজন ডাল কাটছিল, তার অবস্থা খুব খারাপ করে দিছে, মানে বাসাই দুষ্কার।
পরে এ গাছ কারে নাই, এবার এলা লুকায় আছে। লুকা যাওয়ার পরে পরে হে গাছ এখনো ওইভাবেই আছে। নিচে 70-80 বছর ওই গাছ, নাটং গাছ, সাধারণ একটা নাটং গাছ। নাটং গাছের ডালপালা সব মরে আছে, শুধু 4 ডাল আছে চারদিকে। মাঝখানে ছাতির নেহাল বসিনা জায়গা আছে, ওই জায়গায় তারা বসে থাকে। সে জায়গায় বসে থাকে। এই বলে আমার ঘটনাটা এখানে আমি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড না বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব বিশেষভাবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা কোনো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিতে চাই। আবারও কথা হবে নিশ্চয়ই আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন এবং কোরবানি ঈদের জন্য বেশি বেশি করে ঘটনা পাঠান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।